হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেস দ্য স্পোর্টস এর স্পেশাল সেগমেন্টস দ্য ফাইনাল কলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। শুরুর আগেই বিশ্বকাপ শেষ বাংলাদেশের। মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় কট্টরপন্থী রাজনীতিবিদদের বাংলাদেশ বিদ্বেষ, মুস্তাফিজকে আইপিএল থেকে অপমানজনকভাবে সরিয়ে দেওয়া ও বাংলাদেশের ক্রিকেটারদের ভারতীয় উগ্রপন্থীদের হামলার হুমকি, নিরাপত্তা ইস্যুতে ভারতের বাংলাদেশের খেলতে না যাওয়ার আবেদন ও ভেন্যু পরিবর্তন, এসব কিছুরই অবসান হলো আইসিসির একটি ঘোষণায়। বাংলাদেশের বদলে খেলছে স্কটল্যান্ড। আজকের সেগমেন্টে আমাদের এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে ক্রিকেট অঙ্গন থেকে এমন একজনকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন ফায়জান খান। ওয়েলকাম টু আওয়ার শো ভাইয়া। থ্যাংক ইউ। সো বর্তমান প্রেক্ষাপটে আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট দেখতে পাচ্ছেন ক্রিকেট অঙ্গনকে ঘিরে, আমি সেই বিষয়ে আজকে আপনাকে কিছু প্রশ্ন করব। আই জাস্ট হোপ যে আপনি আমাদের অডিয়েন্সের সামনে বিষয়গুলোকে তুলে ধরবেন। শিওর। সো ভাইয়া, প্রথমত আপনার কাছে আসি। এবারে বিশ্বকাপ থেকে সরে গেল বাংলাদেশের নাম এবং দেশের ক্রিকেট অঙ্গনে সামগ্রিকভাবে যে প্রভাব পড়ছে, আসলে এটি কতটুকু ইফেক্টিভ বা এটার এফেক্টটা কেমন, আসলে সেই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন? ওয়েল, ফার্স্ট অফ অল দেখেন, এই জিনিসটা হচ্ছে কি যে এই এত বড় একটা মঞ্চ থেকে ওয়ার্ল্ড ক্রিকেট এটা তো ধরেন আমাদের বাংলাদেশের দর্শকরা বলেন, ক্রিকেট প্লেয়ার্সরা বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, প্রত্যেকটা দেশেরই। সো এই জায়গাটায় যাওয়ার জন্য তারা সেই 4টা বছর তারা অনেক ধরনের প্ল্যান করে, স্ট্র্যাটেজিক প্ল্যান করে, অনেক ধরনের অনেক কিছু করে তারা তখন সে ওয়ার্ল্ড কাপে যায়। আমরা এখান থেকে ছিটকে যাই নাই, কারণ এটা আমরা আমাদের নেশনকে, আমাদের প্রাইডকে আমরা ধরে রেখেছি। যে আমরা হয়তো আমাদের যে সিকিউরিটির একটা ব্যাপার ছিল ইন্ডিয়াতে যাওয়া, সেই সিকিউরিটিটা হয়তো আমরা ওই ধরুন 100% সিকিউরিটি নেসটা আমরা পাবো কি না, সেটার উপরে একটা খুব বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ গভর্নমেন্ট এই জায়গাটা শক্ত হয়ে দাঁড়িয়েছে। বিকজ আপনি একটু খেয়াল করবেন, মোস্তাফিজুর রহমানকে যে আইপিএল থেকে বাদ দিয়েছে, আইপিএল অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ ডোমেস্টিক ক্রিকেট। আইপিএল ইট ইজ নট এ ইন্টারন্যাশনাল ক্রিকেট, ইটস এ ডোমেস্টিক। ওইখান থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিকজ তার সিকিউরিটির ব্যাপারে। ওইটা থেকে কিন্তু জিনিসটা শুরু হয়েছে। আমরা এখন যেইভাবে দেখছি যে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপে যাবে না, এটা আমরা ডিসাইড করে নিয়েছি। এবং লাস্ট মনে হয় একটা ইমেল তারা করেসপন্ডেড করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সো আমাদের সেই রিকোয়েস্টটাও হয়তো তারা ইন্ডিয়া এসে শুনেছি, আজকে আমি শুনতে পেলাম যে ইট হ্যাজ বিন ডিক্লাইন্ড। তারা ওই জিনিসটা করতে পারছে না, তারা ভেন্যুটা চেঞ্জ করতে পারছে না। বাট এটা দর্শক হিসাবে, খেলোয়াড় হিসাবে বা ক্রিকেট ফ্যানরা আছে অল ওভার দ্য প্লেস, এখানে আমাদের জন্য আসলে একটা ডিসহার্টেড, বাট অ্যাট দ্য সেম টাইম দেশ প্রথম আসে। দ্য নেশন ফার্স্ট। আমাদের দেশকে আমরা নিচে নামাতে পারবো না, ফর শিওর, এইটাই আমাদের প্রথমেই। বাট ইয়েস, এখন যেই পরিস্থিতিটা আছে, এটা আসলে এই পরিস্থিতিটা এখানে আমি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এখানে আসার কথা ছিল না। এমন একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে আসার কথা ছিল না, বাট ইট হ্যাজ বিন ডান। সো এই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তো আমি আর বলতে পারবো না, বাট ওয়ার্ল্ডে যদি এখন বাংলাদেশ ক্রিকেট টিম যদি খেলতে হয়, বা এখন কিন্তু আপনার সেই আছে না, ব্যাক টু স্কোয়ার ওয়ান, আবার স্ক্র্যাচ ফ্রম দ্য বিগিনিং, প্রথম থেকে আপনার আবার কিন্তু শুরু করতে হবে। আপনার উগান্ডার সাথে খেলতে হবে, জিম্বাবুয়ের সাথে খেলতে হবে, তারাও ক্রিকেট। বাট আমরা তো এই জায়গা পার করে আসছি আরও অনেক বছর আগে, কোয়ালিফাই হয়েছি অনেক বছর আগে। আমাদের ওয়ার্ল্ডের অনেক অনেক বড় বড় টিম আমাদের সাথে খেলতেও ভয় পায়। সে বাংলাদেশ এরকম একটা টিম হয়ে গেছে। বাট সেই জায়গার থেকে আমরা ছিটকিয়ে যাব। আমি জানি না ভবিষ্যৎ কী আছে বাংলাদেশ ক্রিকেটের। যে এই ক্রিকেটটা আমাদের দেশকে অনেক জায়গায় পরিচিত করেছে, অনেক ধরনের প্লেয়াররা ছিল আমাদের দেশে, তারা অনেক জায়গায় করেছে। বাট রাইট নাও আইসিসি দ্য ভার্ডিক্টটা দিয়েছে, এই ভার্ডিক্টটা আসলে এটা জাস্টিস ঠিক হয় নাই, এটাই আমি বলবো। এটাতে অবশ্যই আইসিসি কিছু করতে পারতো। আচ্ছা, এখানে আমি একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। এই যে
এতগুলো বছর দেখা গিয়েছে এই এবারের টুর্নামেন্টে হয়তো বা আরো অনেক তরুণ ক্রিকেটাররা কিন্তু ছিলেন টিমটিতে। তো তাদের ভবিষ্যৎটি আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কিংবা ইয়াং জেনারেশন থেকে যারা আসবেন তারা আসলে ভবিষ্যতে এই সিচুয়েশনকে ওভারকাম করার জন্য আসলে ক্রিকেটে কতটুকু স্টাবলিশমেন্টের জায়গা থেকে নিজেরা মানে এই সেগমেন্টে অ্যাটেন্ড করবেন কিনা বা বিসিবিতে আসলে আসার ইচ্ছে পোষণ করবেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু আসলে অনেক দিকে প্রশ্নবিদ্ধ করছে। তো বিষয়গুলো আসলে এত অগোছালো কেন? আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন, আপনাকে ক্রিকেট এমন একটা জায়গায় চলে এসেছে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা যখন কথা বলছি, ইটস এ ফেম, ফ্যান, আপনার পপুলারিটি, অ্যান্ড সবচেয়ে নাম্বার ওয়ান থিং দ্যাটস দ্য মানি। সো এটা কিন্তু একটা কেরিয়ার হয়ে গেছে প্রত্যেকটা এখন ছেলেরা আসছে। আপনি জানেন, আমি নতুন ন্যাশনাল টিমে অনেকে আছে, আমি নাম ধরে বলতে পারবো, তানজিম তামিম, দেন আপনার পারভেজ হোসেন ইমন, হৃদয়, এরকম আরও কয়েক কিছু প্লেয়াররা আছে যারা ভালো করে আসছে গত 2-3 বছর থেকে। বাট ওয়ার্ল্ড কাপে টি20 যাওয়া তারা এখনও যেতে পারে না। বাট অফকোর্স ইটস এ ড্রিম, প্রত্যেকটা ক্রিকেটারদের একটা ড্রিম থাকে। বাট আপনি দেখবেন এই ওয়ার্ল্ড কাপে যদি আমরা না খেলি, আমরা তো খেলছি না অ্যাকচুয়ালি, তারপরে আমাদের ক্রসিং আওয়ার ফিঙ্গার্স যে কোনো একটা যদি মিরাকেল হয়, কোনো একটা ফেভার যদি আসে, উইচ ইজ আইসিসি শুড ডু ইট। বাট আমরা যদি না খেলতে যাই, সেখান থেকে কিন্তু আসলে আমাদের ক্রিকেটারদের অনেক অনেক ধরনের এফেক্ট হবে। আপনার রেভিনিউর ব্যাপারে বলেন, আপনার মেন্টাল ব্যাপারে বলেন, আপনাদের ডিমোটিভেট। এখানে আমাদের 20 কোটি জনগণেরও কিন্তু একটা আস্থার জায়গা থাকে। অবশ্যই আপনি 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 দেখেন, আপনাকে আমি বলি যে আইসিসি কিন্তু আমরা ক্ষতি হচ্ছে না, আইসিসিও কিন্তু ক্ষতি হচ্ছে। আপনি 20 কোটি মানুষ কিন্তু আপনার এই খেলা দেখবে না আমাদের বাংলাদেশে, অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে বাঙালি যারা আছে 15-20 কোটি মানুষ এই রেভিনিউটা কিন্তু মিস করবে আইসিসি। ইটস এ হিউমাঙ্গাস একটা রেভিনিউ, কিন্তু অনেক বড় একটা রেভিনিউ। সো এই জায়গা থেকে কিন্তু আইসিসিরও কিন্তু একটা আছে। আমি জিনিসটা হয়ে গেছে এখন আইসিসি, বাংলাদেশ ইন্ডিয়ান ক্রিকেট টিম আর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড আইসিসি। আইসিসির প্রেসিডেন্ট হলো আপনার ইন্ডিয়ার, সো ফেভারটা ওদিকে বেশি যায়। এটা সবাই বলে, এটা আপনি অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করেন, ইংল্যান্ডকে জিজ্ঞেস করেন, নিউজিল্যান্ডকে জিজ্ঞেস করেন, প্রায়োরিটি বেসে একটু ফেভারটা বেশিই থাকে আপনার ইন্ডিয়ার প্রতি। অ্যান্ড দেন এই জিনিসটা যে হলো যে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এই সিকিউরিটি পারপাস নিয়ে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে এই জিনিসটা আসলে হয়েছে যখন আপনি এটা পলিটিক্যাল ইস্যুতে চলে গেছে, একদমই পলিটিক্যাল ইস্যুতে চলে গেছে। কারণ এই জায়গাটা আপনি অনেক স্মার্টলি অনেক কিছু হ্যান্ডেল করা যেত, আমার মনে হয় যেত অনেক কিছু এখানে। তো ভাইয়া, বিষয়টা আসলে এখন যে বিষয়টা আমরা দেখছি, আসলে বাংলাদেশ কি খুব দ্রুতই ডিসিশন নিয়ে ফেললো কিনা, কিংবা একটা ডিসিশন নেওয়ার আগে কিন্তু আরেকটু মনে হয় ভাবা দরকার ছিল, কারণ এটা যেহেতু একটি ক্রিকেট অঙ্গনের বেশ গুরুত্বপূর্ণ জায়গায়, বাংলাদেশ কিন্তু টার্নিং পয়েন্টে একটা জোনে আসলে অবস্থান করছে বর্তমানে। তো এরকম হুটহাট একটা ডিসিশন নিয়ে ফেলা, এটাকে আসলে কতটুকু জাস্টিফাই করছে ক্রিকেট কাউন্সিল বোর্ড? আপনি ফার্স্ট অফ অল আপনাকে আমি বলি, এটা কিন্তু হুট করে ডিসিশন নেয়নি। আচ্ছা। কোনো দেশ বা কোনো দেশের ক্রিকেট বোর্ড হুট করে ডিসিশন নিতে পারে না। অবশ্যই তারা দেখেছে, কারণ দেশ প্রথম, আমাদের দেশটা হলো ফার্স্ট। এখানে হুট করে ডিসিশন আমরা অবশ্যই চিন্তা করেছি। বাট এখানে আমার একটা প্রশ্ন আছে যে এই জায়গাটায় আইসিসির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু ম্যাচিউর জায়গা থেকে নেগোসিয়েশন করেছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে পাকিস্তান কিন্তু ইন্ডিয়াতে যে খেলে না, ইন্ডিয়াও পাকিস্তানে এসে খেলে না। সো তাদের খেলা কিন্তু হাইব্রিডে হয়, মানে পাকিস্তান ইন্ডিয়ার খেলা অন্য দেশে, থার্ড কান্ট্রিতে, সাচ এস ইউএই, শ্রীলঙ্কা, এইসব জায়গাতে হয়। তো আমাদের ইংল্যান্ড, নিউজিল্যান্ড তারাও কিন্তু এরকম হয়েছিল, তাদেরও কিন্তু আইসিসি ফেভার করেছে, এখনও ফেভার করছে ইন্ডিয়ান পাকিস্তানকেও। সো আমার কথা হলো যে এটা তো সিম্পল একটা জিনিস ছিল আমার মনে হয়, খুব একটা যে এটা আপনার এটা একটা রকেট বানাতে হবে, রকেট বানায় তারপরে আপনার উড়াতে হবে, এরকম কোনো কিছু না। কিন্তু হ্যাঁ, এখানে অনেক ধরনের আইসিসির অনেক ধরনের কিছু ছিল যে হ্যাঁ, এখানে মিডিয়া কাভারেজের একটা ব্যাপার ছিল, বিকজ ইন্ডিয়াতে কয়েকটা ম্যাচ ছিল তো বাংলাদেশের, দিল্লি, কলকাতাতে ছিল, দেন
দিল্লি বা এই ধরনের জায়গায় কয়েকটা ভেন্যুতে ছিল ইন্ডিয়ার ভিতরে। সেটাও কিন্তু আইসিসি এই জায়গাটা ঠিক করে দিতে পারতো। দ্য প্রবলেম আমার মনে হচ্ছে, যেটা আমি ফিল করি, মাই পার্সোনাল ওপিনিয়ন, যে এখানে ফ্রম দ্য ডে ওয়ান, যেদিন থেকে এটা শুরু হয়েছে, মানে ঠিকমতো বুঝাতে পেরেছে কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেন আমরা ঠিক বুঝাতেই যখন বুঝাবার কথা মুস্তাফিজকে নিয়ে যখন শুরু হলো, যখন আমরা যাব না এই সিকিউরিটি না দিলে, ওইটার সাথে সাথে তামিম ইকবাল একবার আসলো প্রেস কনফারেন্স করতে, সাথে সাথে তামিম ইকবালের দালাল বানিয়ে দেওয়া হলো, ইন্ডিয়ার দালাল বলে। ওয়েরিস তামিম ইকবাল একবারও মেনশন করে নাই যে বাংলাদেশ টিম ইন্ডিয়াতে যেয়ে খেলতে হবে। হি নেভার ইভেন মেনশন ওয়ান ওয়ার্ড অ্যাবাউট দ্য ইন্ডিয়া। সে বলেছিল ভেবে একটু করার চিন্তাটা, মানে এই জিনিসটা আর একটু চিন্তা, এই সেম জিনিসটা আমিও বলবো। কেন এই জন্য বলবো, এখানে আমরা ক্রিকেটকে আমরা অনেক পছন্দ করি, অনেক ফ্যান ক্রিকেটার, বাট তাই বলে এইটা না যে আমাদের ক্রিকেট আগে, দেশ আগে না। অবশ্যই দেশ আগে, অবশ্যই, ইটস আওয়ার প্রাইড, দেশ আগে। বাট সিমিলারলি আমি যদি দেশের এত বড় একটা প্রাইভেট অর্গানাইজেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এখানে যে 25-26 জন ডিরেক্টররা আছে, তারা যে আইসিসির সাথে নেগোসিয়েশন করছে, তারা যে আইসিসির সাথে করসপন্ডেন্ট করছে থ্রু ইমেল, থ্রু ওভার দ্য ফোন অর জুম মিটিং, এনিথিং, সেইখানে কিন্তু ম্যাচিউরিটির একটা জায়গা আছে। বিকজ আইসিসিতে যারা বসে আছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা বসে আছে, তারা কিন্তু খুব মানে টপ নচ মানুষও বসে আছে, তারা পুরো ক্রিকেটটাকে চালায় ওয়ার্ল্ড ওয়াইড। সো সেই জায়গায় আমরা কতটুকু ম্যাচিউরিটি দেখিয়েছি আমার এখানেই। আপনি বললেন না যে ডিসিশনটা তাড়াহুড়া করে নিয়েছি বা আর একটু টাইম নিতে পারতাম কি না, না, এটা এখানে টাইম নেওয়ার কথা। আমার দেশ, আমার প্লেয়ারদের যদি সিকিউরিটি না দিতে পারে, আমার যারা আরও প্লেয়ারদের সাথে 14-15 জন প্লেয়ারের সাথে অনেক কিছু আছে, সাংবাদিক আছে, ফ্যান আছে, আমার ফ্যানরা, এতগুলি দর্শক যাবে অন্যান্য দেশ থেকে ইন্ডিয়াতে আসবে খেলা দেখতে, তাদের যদি আপনি আবার জার্সি পড়তে পারবো না, এই ধরনের কথা উঠেছে, তো সেখানে যাওয়া তো প্রশ্নই উঠে না। এটা কখন উঠেছে? এটা একটা টাইমে এসে উঠেছে, যখন আপনি আগুন জ্বলতে 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 সব কিছু একসাথে বার্স্ট হয়েছে। এখন আইসিসি দিলেও এখন দিতে চাচ্ছে না, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইচ্ছা থাকলেও ইন্ডিয়া যাতে খেলতে যাবে যে সেটাও যেতে পারছে না। সো একটু ম্যাসাকার হয়ে গেছে জিনিসটা। এই জায়গাটা আমি বলবো নেগোসিয়েশন যে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি মনে করি এই জায়গায় একটা পুয়ার নেগোসিয়েশন হয়েছে, পুয়ার করসপন্ডেন্ট হয়েছে দুই পক্ষের ভিতরে, আদারওয়াইজ এত কিছু হতো না। আর এই জিনিসটা আর একটু আগের থেকেই কিন্তু সুন্দরভাবে সামলানো যেত। কারণ এখন আমাদের সেন্টিমেন্ট, আমাদের দেশ নিয়ে কেউ কথা বলে তো আমরা রাগ হয়ে যাব, আমরা উঠে দাঁড়াই, আমরা এই বাঙালি, আমরা ভেরি ইমোশনাল, আমাদের দেশ আগে, সবার দেশই আগে। আমরা তো এই জিনিসটা করতে দিব না, যাবোই না ইন্ডিয়াতে, খেলবো না। ভাই এই বিষয়ে একটু প্রশ্ন রাখি, সেটা হচ্ছে আইসিসি তো চাইলেই বাংলাদেশকে আসলে সরাসরি না করে কিংবা আরেকটু বাংলাদেশের ফেভারে কিছুটা টানতে পারতো কিনা, এখানেও কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়। কারণ একতরফা হয়ে গেল না, এটা তো ভারত যখন নিরাপত্তা বা আমাদের একটা সিকিউরিটি পারপাসে যে ইস্যুটা হলো, মূলত তারা আমাদেরকে সিকিউরিটি দিতে পারছে না। তো এখন ভারত পাকিস্তানে কিন্তু বাংলাদেশের চেয়েও বড় লড়াই আছে, কিন্তু ভারত পাকিস্তান যখন একটা ম্যাচ হয়, তখন কিন্তু আমরা পাকিস্তান বলেন বা ভারতের বলেন, দুই পক্ষের কিন্তু একটা সিকিউরিটি যে মেনটেনেন্সের ব্যাপারটা, সেটা কিন্তু আইসিসি থেকে ডেফিনেটলি অলওয়েজ দেখি। তো সেই জায়গায় বাংলাদেশকে এভাবে কাইন্ড অফ একটু ছোট করে দেখা হলো কিনা, বা বাংলাদেশকে বাদ দেওয়ার কোনো ইন্ধন ছিল কিনা, কিংবা আন্তর্জাতিক মহল থেকে কোনো রাজনীতি ছিল কিনা, আসলে বিষয়টা কিন্তু অনেকটাই ঘোলাটে থেকে যায়। ওয়েল, আপনি রাজনীতির কথা যদি বলে থাকেন, তাহলে পলিটিক্যাল অনেক ব্যাপার আছে এটার মধ্যে। আমি মনে করি পলিটিক্যাল অনেক ব্যাপার আছে, ফেভারের একটা ব্যাপার আছে। আপনি দেখেন, আপনি যে বারবার বলছেন আইসিসি, আসলে আমরা আইসিসিটাকে বাদই রাখি, বিকজ এখানে আপনার বুঝতে হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, নাও দে আর ফাইটিং। ওকে, নাও বিইং এ আইসিসি কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সে এখন দুইটাকেই ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করলে আমাকে একটু ফেভার দিতে হবে, ইন্ডিয়াকেও একটা ফেভার দিতে হবে। আপনি ওই যে বললেন না পলিটিক্স, তো আইসিসি তো দ্য মিস্টার চেয়ারম্যান, আইসিসি যে মিস্টার চেয়ারম্যান, সে তো ইন্ডিয়ারই একজন, সে তো ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডেরই তো প্রেসিডেন্ট অলসো। সো দ্য ফেভার ইটস অটোমেটিক গনা কাম। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট, যে আপনি বললেন আমাদের ফেভার করতে পারতো কিনা, আমি আবারও বলছি আপনার কথাটা, আমাদের ফেভার করার টাইম ছিল, একটা টাইম ছিল। যদি
এত পার্সোনালি না নিতাম আমরা, সবাই আমরা নিয়েছি, এটা তো একটা খেলা, একটা ওয়ার্ল্ড কাপ তো। আর আমি এক জায়গায় দেখছিলাম যে একজন বলছিল যে ওয়ার্ল্ড কাপ খেলা যাচ্ছে না বাংলাদেশ, যে ভালোই হয়েছে, এই টেনশনটা করতে হবে না যে বাংলাদেশ হারবে আর আমরা ডিসঅ্যাপয়েন্টেড হব। হ্যাঁ, লেইম জিনিস ওনাকে বলছে। বাট এই যে এত বছরের 4 বছরের একটা প্ল্যান করে তারা যে আসছে, এই সময় এসে এই পলিটিক্স, ইন্ডিয়ার পলিটিক্স বলেন বা আইসিসির পলিটিক্স বলেন, বা আমরা পলিটিক্সে পড়েছি বা আমরা পলিটিক্সে আছি, এটা আসলে খুব সুস্থ হেলদি একটা এনভায়রনমেন্ট হয় নাই ক্রিকেট এরিনার জন্য। অ্যাবসলিউটলি নট, এটা আমি এই জায়গাটা অ্যাবসলিউটলি কারেক্ট, বিকজ এটা আসলে যে কোনো জায়গায় আসলে দেশকে ডেফিনেটলি যে কেউই প্রায়োরিটিতে রাখবে, বাট সেই জন্য আসলে খেলা থেকে বাদ দিয়ে দেওয়া এটা আসলে কতটুকু জাস্টিফাই আমাদের, আসলে আমরা অ্যাজ অ্যান অডিয়েন্স হিসেবে কিন্তু এটা আসলে কোনোভাবে জাস্টিফাই মনে করিনি। আমি আপনাকে একটা কথা বলি, আমার ইয়ারটা ঠিক মনে নাই, অস্ট্রেলিয়া ইনসিকিউর ফিল করছিল বাংলাদেশে এসে খেলার জন্য, এবং আমরা তখন বিগত যে সরকার ছিল ওই সময়ের কথা বলছে, আওয়ামী লীগ টাইমের কথা, তখন সে অস্ট্রেলিয়ার আসবে না, আমরা তখন নেগোশিয়েট করেছি। ওর ওই ম্যাচটা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, বাট আমরা আইসিসিকে জানিয়েছি কি ধরনের সিকিউরিটি দিব, এবং আমরা উই ডিড ইট ফ্রম দ্য এয়ারপোর্ট। এবং এমন কোনো কিছু নাই যে আমরা যেইভাবে তাকে প্রোটোকল দেওয়া হয়েছে, সিকিউরিটি দেওয়া হয়েছে, বাংলাদেশ এসে খেলেছে, উই ডিড আওয়ার বেস্ট। এবং আইসিসি এবং অস্ট্রেলিয়া ক্রিকেট টিম, দে ওয়ার স্যাটিসফাইড, তারা স্যাটিসফাইড ছিল এটা ব্যাপারে। সো আমি জানি না, এটা আমাদের দেশ দিয়ে আমরা যদি সিকিউরিটি দিতে পারি, অন্যান্য দেশের সিকিউরিটি দিতে পারবে, বাট আবার আমাদের দেশকে যদি ছোট করে দেখে, সেখানেও বা আমরা মাথা নিচু করে কেন যাব, প্রশ্ন অনেক কিছুই তো থাকে। সেটা তো ডেফিনেটলি। তো এখানে এই প্রসঙ্গে আমি একটু একজন অডিয়েন্সের একটা প্রশ্ন রেখেছেন, তো সেই জায়গা থেকে একটি প্রশ্নকে আপনাকে করতে চাই। 2023 সালে বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করেছিল সাকিব আল হাসান। তো সেটি জানিয়ে ক্রিকেটীয় সৌজন্য নিয়ে উঠেছিল তখন কিন্তু একটি বিতর্ক। তো সেখানে সাকিব আল হাসান ব্যাখ্যা দিয়েছিলেন যে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সেদিনের জয়টা অনেক জরুরি ছিল, কিন্তু আজ বাংলাদেশ ভারত ইস্যুতে বিশ্বকাপের তালিকা থেকে বাদ পড়ার পরও সাকিব আল হাসানের কাছ থেকে আসেনি কোনো বার্তা, এবং বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম সরে যাওয়ার ঘটনাটি এমনই এক সময় ঘটলো যখন সাকিব আল হাসান এক সময় যখন পতিত আওয়ামী সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসান ছিলেন, এবং এখন আছেন তিনি দেশের বাহিরে, আর সেই সরকারের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা আছেন ভারতে আশ্রিত। তো এদিকে আসলে ভারতের বাংলাদেশ বিদ্বেষী আচরণ কিংবা আইসিসিতে ভারতের স্পষ্ট প্রভাব, এ সকল বিষয়কে আসলে কোন দিকে আসলে তীরটি আসলে ছুটছে বলে আপনি মনে করেন আসলে সমসাময়িক বিষয় থেকে? ওয়েল, ফার্স্ট আপনি যে অ্যাঞ্জেলা ম্যাথুর কথা বলছেন, ওই ম্যাচটা আমি দেখেছিলাম চ্যাম্পিয়ন ট্রফির। সাকিবুল হাসান ওই টাইম আউটের ব্যাপারে তখন অ্যাঞ্জেলা ম্যাথুর হেলমেটের একটা কিছু হয়েছিল, ওইটা করতে, সো ওই জায়গাটা, বাট ওই জায়গাটা আউট। ইউ সি, ক্রিকেট ইজ এ জেন্টলম্যান গেম ফার্স্ট অফ অল, যদিও এখন জেন্টলম্যানের কোনো কাজ হচ্ছে না এই ওয়ার্ল্ড কাপের ভিতরে, যা হচ্ছে আমাদের সাথে ইন্ডিয়া যা করছে, আইসিসি যা করছে, ইটস নট এ জেন্টলম্যান থিং। বাট ওই ম্যাচটা স্পেসিফিকলি আইসিসি রুলস আছে, আপনি কীভাবে আউট হলে কীভাবে আউট হবে, কীভাবে আউট হবে না, ওই রুলসের মধ্যে এটাও আছে, এই টাইম আউট হতে পারে। হ্যাঁ, সো যদি কেউ করে না, এটা স্পোর্টই হয় না। বাট ওই সময় আমাদেরও একটা সুযোগ ছিল, এটা যদি আমরা জিতে যাই তাহলে আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারবো। তো ওই জায়গাটা সাকিব, অ্যান্ড হি ওয়াজ দ্য ক্যাপ্টেন, ওই জায়গাটা ওই অ্যাডভান্টেজটা ওই যখন বইয়ের মধ্যে আছে, রুলসের মধ্যে আছে, সে এটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, এটা স্পোর্টই হয় নাই, বাট ও নিজের ক্রিকেট টিমের দেশের জন্য ওই হয়তো ওই চান্সটা, সে রিস্কটা নিয়েছে। নাও ইউ কেম টু দ্যাট, সাকিবের কোনো স্ট্যাটাস বা সাকিবের কোনো স্টেটমেন্ট আমরা শুনি না, আমি নিজেও দেখি নাই কোনো স্টেটমেন্ট। এই জায়গাটা আমি মনে করি সে তো একটা লেজেন্ড ছিল বাংলাদেশের, এখনও সে খেলাধুলা করে বাইরে। সাকিবুল হাসানের ইয়েস, তার একটা কিছু বলা উচিত ছিল, বা সে হয়তো, তাকে তো আমরা অ্যালাউ করছি না পলিটিক্যাল কোনো কারণের জন্য, বাট সে তো আমাদের বাংলাদেশে একটা বড় অ্যাসেট ছিল। এটা আপনি কেউ, আমরা রাগে বলতে পারি, বাট ফান্ডামেন্টাল ট্রুথ যে হি ইজ অ্যাসেট ফর বাংলাদেশ আনডাউটলি। এরকম সাকিবুল হাসান হয় নাই, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 অলরাউন্ডার ছিল সে। সো তাকে যখন খেলানো হচ্ছে না,
আমিও তার জায়গায় থাকলে হয়তো একটু চুপচাপই থাকতাম, দেখি ভালো হয়েছে তো, এখানে কি স্টেটমেন্ট দিব। এখন সাকিব যদি ইন্ডিয়া নিয়ে কথা বলছে, ইন্ডিয়া ভালো করেছে, সো সাকিবের জন্য এটাও একটা, সাকিবেরও তো একটা ফ্যান এখনো আছে। সাকিব যদি আবার বাংলাদেশের ফরে কোনো কথা বলতে যায়, আমি মনে করি বিইং এ স্পোর্টসম্যান সাকিব এই জায়গায় একটা স্ট্যান্ড দেওয়া উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। বিইং এ স্পোর্টসম্যান, নট এজ এ পলিটিশিয়ান। হোয়াট এভার হ্যাপেন, পলিটিক্সের সাথে কি হয়েছে সাকিবের যেহেতু সাথে, ওনার পরিচয়টা একজন খেলোয়াড় হিসেবে। আজকে সাকিবুল হাসানকে ওয়ার্ল্ডে কোথা থেকে চিনে? বাংলাদেশ ক্রিকেট সেটাই। বোর্ড থেকে তো আসছে, বাংলাদেশ ক্রিকেট টিম থেকে তো আসছে। এই সবুজ জার্সিটা পরেই তো সাকিবকে চেনে সবাই। এই সবুজ জার্সি পরেই তো সে মেম্বার অফ পার্লামেন্টের একটা অপরচুনিটি পেয়েছিল, অ্যাডভান্টেজ নিয়েছিল, যেটাই বলেন, যেই পরিপ্রেক্ষিতে বলেন। বাট ওই সাকিবুল হাসানের একটা স্টেটমেন্ট বাংলাদেশের জন্য খুব জরুরি ছিল, এটা আমি মনে করি। বিইং এ স্পোর্টসম্যান, নাথিং এলস, বিইং এ স্পোর্টস পারসন। এবং অ্যাজ এন অডিয়েন্সও কিন্তু সবার একটা পার্সপেক্টিভ থাকে সাকিবের থেকে আসলে, যে হ্যাঁ একটা স্টেটমেন্ট অবশ্যই, সে তো একটা মানে লেজেন্ড, ওয়ার্ল্ডের একজন, ওয়ান অফ দ্য লেজেন্ড বাংলাদেশ ওয়ার্ল্ডে, সে অলরাউন্ডার। তার একটা স্টেটমেন্টও আমি মনে যেহেতু করি ফর্মার ক্যাপ্টেনও ছিলেন, ওনার তো একটা স্টেটমেন্ট আসলে এই বিষয়ে রাখা উচিত। অবশ্যই অন্তত। রাখা উচিত। আনডাউটলি তার একটা স্টেটমেন্ট থাকা উচিত। আমি বললাম তো, বিইং এ স্পোর্টসম্যান তার একটা থাকা উচিত ছিল। এই জায়গাটা আমি মনে করব সাকিবের জায়গাটা, আমি জানি না তার আর কি কি ব্যারিয়ার থাকতে পারে, বাট এই জায়গা থেকে তার ব্যারিয়ার থাকা কথা। আজকে সাকিবুল হাসানকে চেনেই বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য, নাথিং এলস। তো বাংলাদেশ ক্রিকেটকে যদি ও না বলে, বা আমরা যদি না বলি, আজকে আমি এখানে বসে বসে বলছি বিকজ আই লাভ ক্রিকেট। আই প্লেড ক্রিকেট ইন দ্য ফার্স্ট ডিভিশন অলসো, বাট আই লাভ ক্রিকেট। আমার নিজের ইচ্ছা, আমি তো ক্রিকেট তো আমি আপনি ক্রিকেট খেলেন, খেলা দেখেন? না, আমরা অ্যাজ অডিয়েন্স আমাদের সবাই একটা ভালোবাসার জায়গা থেকে হয়তো আপনি পছন্দ করেন ক্রিকেট? ডেফিনেটলি। ওকে, তাহলে তো আপনি বুঝতেই পারেন যে আমরা ক্রিকেটটাকে কত সেই জন্যই পছন্দ বলছি করি। যে সাকিবের কাছ থেকে অ্যাজ এন অডিয়েন্স আমাদের কিন্তু একটা স্টেটমেন্ট, সাকিবের সাথে সাথে কিন্তু আমরা তামিমকেও দেখলাম যে কিছুই তিনি বলছেন না ইতোমধ্যেই, তো এটি আপনি নিয়েও কিভাবে আসলে বলবে একটা, উনি ভালো কথা বলতে আসছিল, উনি ভালো কথা কি বলেছে না বলছে, ও একটা ভুল করেছে। ওই প্রেস কনফারেন্সে সে বলেছিল 90-95% রেভিনিউ আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসে। অ্যাকচুয়ালি না, ফিগারটা এত না, ফিগারটা আরো কম। এটা কি মিসকনসেপশন ছিল বা অন্য কিছু? বলতে বলতে একটা বের হয়ে যায় না, আমি আপনার সাথে কথা বলতে বলতে আমারও হয়তো একটা বের হয়ে গেছে। হ্যাঁ, তো ওই জায়গাটা তো ওপেন লাইভ একটা প্রেস কনফারেন্সে, এটাকে আপনি স্লিপ অফ টাংও বলে যেতে পারেন। অবশ্যই তামিমের নলেজে আছে। তামিম ইজ এ ভেরি এডুকেটেড অ্যান্ড নাইস স্পোর্টসম্যান, নাইস, মানে আমাদের বাংলাদেশের বেস্ট ওপেনার এভার কেম ইন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু এখানে ক্রিকেট একটি টিম। প্রশ্ন থাকে, হি ইজ সাচ আ জেন্টলম্যান টাইপ অফ পারসন, তো সেই জায়গা থেকে তামিমের কাছ থেকে এরকম স্লিপ অফ টাং হয়ে যায়, এটাও কিন্তু বিষয়টা আসলে এতটাও ইয়েস, আমি সহজভাবে এইটাই বলতে, না। আমি তো প্রথমে একটা ভুল, ওই ভুলটা করেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওইটা ছাড়া সে কিন্তু আর কোনো কথায়, মানে যে বাংলাদেশের উচিত ইন্ডিয়াতে যে খেলতে, এটা বলে নাই কিন্তু সে। এই জিনিসটা সবাই বলে দিচ্ছে কিন্তু। আমি দেখেন আমাদের ক্রিকেট বোর্ডে কিছু আমি এটাকে কিভাবে বলবো, খুব লো মাইন্ডেড পিপল যারা ক্রিকেট বোর্ডে নিয়েছিল এবার, আছে একজন নাজমুল নামে একটা লোক, আমি তার কথা আমি বলবো, বিকজ এইভাবে একটা ক্রিকেটারকে দালাল বানিয়ে দিল, এইভাবে একটা করে দিল, না, এটা ঠিক না। আপনি আজকে দেখেন, আপনার একটা এক্সাম্পল দিই, আজকে যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি সব ঠিক করে যদি সাকিবুল হাসানকে আনায়, সব যদি ঠিক করে, সাকিবের যা যা প্রবলেম আছে, যে পলিটিক্যাল যা যা প্রবলেম আছে, আপনি সাকিবের উপরে যারা রাগ হয়েও আছে, এক্সকিউজ মি, যারা রাগ হয়েও আছে, যারা পছন্দ করছে না, তারাও যাবে সাকিবের খেলা দেখতে মাঠে। ডেফিনেটলি। তারাও যাবে সাকিবের খেলা দেখতে মাঠে, বিকজ আমরা দর্শকরা, আমাদের যারা আছে 15-20 কোটি মানুষ যারা আমরা ক্রিকেট পছন্দ করি, আপনাকে বোঝাতে পারবো না যে ইট ইজ রিয়েলি মানে ডিফারেন্ট জিনিস, একটা জিনিস। আমরা রাগ হয়ে অনেক কথা বলি। আজকে সাকিবের উপরে রাগ করেছি কেন? সাকিব পলিটিক্স করেছে, মাশরাফি তো পলিটিক্স করেছে। মাশরাফি তো এরকম তো কোনো কিছু হয়নি কেন? মাশরাফি তো আমি মনে হয় দেশেই আছে, তো মনে হয় ওর স্টেটমেন্টও কিছু দেয়নি। সো এরা যে যখন স্টেটমেন্টগুলি না দেয়, আমাদের নিজেদের কষ্ট লাগে। কেউ তো দাঁড়াবে, বিকজ আমাদের প্রেসিডেন্ট তো, উনি তো যেভাবে এখন হচ্ছে, অ্যান্ড ওকে দেখে মনে হচ্ছে আমার, আমিনুল ইসলাম বুলবুল, যে হি ইজ এ মিডল অফ দ্য ওশান, সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে সে বুঝতেছে না আসলে কী করবে। এরকম একটা ওয়ার্ল্ড কাপের প্রেশার পড়ে গেছে।
সো ইটস এ ভেরি ডিফিকাল্ট। তবে আরেকটি প্রশ্ন থাকে, এটা হচ্ছে যে ক্রিকেট একটি ভালোবাসার জায়গা, সেই জায়গায় আসলে পলিটিক্সকে ইনভলভ করে দেওয়া অ্যান্ড ক্রিকেট অঙ্গনটাকে পুরোপুরি বিনষ্ট করে দেওয়া, এই জিনিসটা আসলে ক্রিকেট অঙ্গনে আসলে পলিটিক্সটা আসলে না রাখাটাই আই থিঙ্ক অ্যাজ অ্যান অডিয়েন্স বা অ্যাজ এ পয়েন্ট অফ ভিউ আমার মনে হয় না রাখাটাই ভালো। কিন্তু ক্রিকেটেই কেন সবচেয়ে বেশি পলিটিক্যাল জোনটা এত ভাইব করে সবসময়? আমি বলি আপনাকে, ফুটবলও পলিটিক্স আছে, পলিটিক্স ঢুকেছে অনেকে। একটা প্লেয়ার ছিল জয় নামে আওয়ামী লীগের সময়, ফুটবলার, সেও কিন্তু আওয়ামী লীগের এমপি হিসেবে হয়েছিল। বাট আমার প্রশ্নটা হলো, আপনি পলিটিক্স করতে পারেন, আপনার পার্সোনাল ব্যাপার, বাট আপনি রিটায়ার হয়ে তারপর আপনি পলিটিক্সে ঢুকেন। ওয়াইল ইউ আর ইন এ টিম, ন্যাশনাল টিমে যখন খেলছেন আপনি, এবং আমাদেরও উচিত না একটা ক্রিকেট প্লেয়ারকে এইভাবে ইন্সপায়ার্ড করে, তোমাকে মেম্বার অফ পার্লামেন্ট বানাবো, এইটা হবে এইটা হবে করে ইন্সপায়ার করে তাকে ফ্যান আমাদের 20 কোটি মানুষের মধ্যে এক একজন এক একটা পলিটিক্যাল পার্টিকে তো সাপোর্ট করে। তা আমি তো একটা সাকিবকে সাপোর্ট করি অ্যাজ এ প্লেয়ার, 20 কোটি মানুষ। তো তাকে যখন ভাগ করে দিলেন, তার এনিমি দাঁড়িয়ে গেল না? সেটাই তো বলছি, ক্রিকেটে তো আসলে পলিটিক্স তো জোনটা সাকিবের উচিত ছিল রিটায়ার করো, খেলাধুলার থেকে রিটায়ার হয়ে, অত টাইম একটা ক্রিকেটার কত বছর খেলতে পারে, দেন ইউ গেট ইন টু দ্য পলিটিক্স। দ্যাট উড বি দ্য ওয়াইজ ডিসিশন। বাট এই জায়গাটায় আমি জানি না কেন তারা করেছে। এটা কি আসলে ক্রিকেট বোর্ড থেকে আসলে কি ডিসিশন নেওয়া উচিত না, যে একটা বাউন্ডারিজ যদি ক্রিয়েট করে দেয় যে এখন থেকে যারা ক্রিকেটার থাকবেন তারা আসলে কোনো পলিটিক্যাল জোন বা ওই এনভায়রনমেন্ট থেকে আসা যাবে না কিংবা যাওয়া যাবে না, এটা যদি বাউন্ডারিজ ক্রিয়েট করে দেয় আমার মনে হয় সেই জায়গায় ক্রিকেটের জন্য আসলে অনেকটা ভালো অবশ্যই উচিত, দাঁড়ায়। অবশ্যই এরকম একটা বাউন্ডারি, আমার মনে হয় এরকম একটা ক্লজ আছে, ক্রিকেট বোর্ডের এরকম একটা ক্লজ আছে। বাট ওই সময় তো আপনার আওয়ামী লীগের সময় তো কিন্তু ওই ক্রিকেট বোর্ডটা চলতোই আওয়ামী লীগের দ্বারা সব। সো আপনি যা বলবেন তাই করতে হবে। সো ওই জায়গাটা তখন, আর আমি আশা করি এই ধরনের যাতে আর ফার্দার আমাদের দেশে কোনো স্পোর্টস, কোনো বিনোদনের কোনো এই ধরনের যাতে আর কোনো দিন না হয়, এটা আমি অলওয়েজ সবসময় সবাইকে বলি, বাবা আপনারা খেলেন, বাট ডোন্ট ইনভলভ ইন্টু পলিটিক্স। দ্য মোমেন্ট ইউ গেট ইন্টু দ্য পলিটিক্স, আপনি যখনই পলিটিক্স আপনি ঢুকে যাবেন, অটোমেটিকলি আপনার ক্যারিয়ার ফল করবে। আপনার আপনার দুই ধরনের সাপোর্টার হয়ে যাবে আপনার, একজন আপনাকে পছন্দ করে না, একজন আপনাকে পছন্দ করে। দেখা যাচ্ছে যে পছন্দ করলে আসলে পলিটিক্যাল জোনের কারণে হয়তো বা মানে দেখাতে পারছে না, Definitely. বিষয়টা কিন্তু ওইটাই দাঁড়ায়। তাই তো। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন থেকেই যায়, যেটি আরেকজন আমাদের দর্শক করেছিলেন যে ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে পাকিস্তানে কিছু ক্রিকেটার বর্তমানে বাংলাদেশের সাথে একটু স্ট্যান্ড নিয়েছেন এবং হয়তোবা তারাও বয়কটের ডাক দিতে পারেন, আসলে এরকম শোনা যাচ্ছে, কিন্তু আসলে কি না বা লজিক্যালি মানে এটা কি যাবে কি না, আসলে কোথায় গিয়ে দাঁড়াবে বিষয়টি? অবশ্যই যাবে, লজিক্যালি যাবে, কিন্তু আমার প্রশ্ন হলো আদৌ দাঁড়াবে কিনা, আমার প্রশ্ন হলো আদৌ দাঁড়াবে কিনা। বিকজ পাকিস্তানও কিন্তু একটা চিঠি দিয়েছে, আর ওই চিঠির মধ্যে কোনো মেনশন করা নাই যে বাংলাদেশ যদি না খেলে আমরা বয়কট করব। তাদের ফর্মাল একটা চিঠি যে দেওয়ার কথা সেটা তারা দিয়ে দিয়েছে, বাট ওই ক্রিকেটের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাপোর্ট করে কোনো কিছু বলে নাই। আমার যতটুকু মনে হয় পাকিস্তান এই ওয়ার্ল্ড কাপ খেলবে এবং বাংলাদেশই খেলতে পারবে না, এটাই দুঃখজনক। শেষ প্রশ্নে আসি, আসলে ইয়াং জেনারেশন যারা আসতে চায় বা ভবিষ্যৎ প্রজন্ম এখন যারা খেলছে, তো তারা দেখা যাচ্ছে যে ডিমোটিভেট হচ্ছে বর্তমান সিচুয়েশনকে দেখে, তো সেই ক্ষেত্রে আপনার ভাষ্যমতে তাদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে অ্যাকচুয়ালি? ওয়েল, এখানে আমার দুইটা অ্যাডভাইস থাকবে, একটা হলো ইয়াং জেনারেশন যারা আসবে, আর একটা হলো আমার ক্রিকেট বোর্ডের জন্য। ইয়াং জেনারেশন ডিমোটিভেট হয়ে এখানে কোনো কারণ নাই, বিকজ আমি মনে করি যে এই ধাক্কার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক কিছু শিখবে, যারা মেম্বার্সরা আছে অনেক কিছু শিখবে, আর কিভাবে এটাকে মোটিভেট করা যায়, এবং সেই জায়গা থেকে কিভাবে যারা আপকামিং ক্রিকেটাররা আসছে তাদের কিভাবে আপনার গ্রুমিং করে ঠিকমতো রাখা যায়। কারণ এই জায়গাটা একটু ক্যারিয়ারের ব্যাপার, ক্রিকেট ইজ এ ক্যারিয়ার রাইট নাও। সবাই বাপ মা এখন পড়াশোনা করে, যাও তুমি খেলা শিখো, ক্রিকেট শিখো। সো দ্যাটস দ্য ড্রিম। আর ক্রিকেট বোর্ডদের বলবো, আপনি দেখেন ক্রিকেট বোর্ড কিন্তু খুব, আপনার একটা 12 বছরের ছেলে কিন্তু আপনার গ্রামের থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু উঠে আসতেছে, সে আন্ডার 15 খেলে, আন্ডার 19 খেলে, আন্ডার 16 খেলে, দেন আপনার এ টিমে আসে, বাংলাদেশ এ টিমে আসে, এ টিম থেকে তারপর ন্যাশনাল টিমে আসে, কতগুলি পার হয়ে ইট টেক্স লং টাইম। এই যে আপনি মনে করেন সাকিবুল হাসান,
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এরাও কিন্তু এইভাবে এসেছে। এই মুস্তাফিজ, এরা কিন্তু এইভাবে এসেছে। কে এনেছে? এখন যে আমাদের বাংলাদেশের ন্যাশনাল টিমের কোচ, যে বাইরের ওয়েস্ট ইন্ডিজের, সে তো আর তৈরি করে নাই। এটা তো বা অন্য কেউ তৈরি করে নাই। এটা তৈরি করেছে যে আন্ডার 40 যে ডিস্ট্রিক্ট লেভেলের কোচ, সে কিন্তু তৈরি করেছে। এবং ওই কোচদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রায়োরিটিতে দেয়ই না। তাদের মিনিমাম একটা স্যালারি দেয় 20,000 টাকা, 25,000 টাকা। এবং ওই কোচের অনেক কষ্ট করতে হয় ওই একটা ছেলেকে গ্রুমিং করে শিখিয়ে কিভাবে করতে হবে, কিভাবে ব্যাট ধরতে হবে। ওই জায়গায় আপনার বলও পাঠায় না ঠিক মতো ক্রিকেট বোর্ড। ওই কোচটার একটা মানুষ, একটা কোচ ক্রিকেট টিমের বা আন্ডার দ্য ক্রিকেট বোর্ড, মানে ক্রিকেট বোর্ডটা একটা অফিসিয়াল জিনিস, আন্ডার দ্য ক্রিকেট বোর্ড ওই কোচটা কিন্তু আপনার সার্ভাইভ করতে পারে না 20,000 টাকা দিয়ে, তার ফ্যামিলি, তার যাওয়া আসা। বাট ওয়েরিজ আমরা কিন্তু 40 লাখ 50 লাখ টাকা বিদেশি কোম্পানিকে মাসে দিচ্ছি, কোচদেরকে, অন্যদেরকে দিচ্ছি। বাট যে রুট লেভেল থেকে আপনাকে নিয়ে এসে দিচ্ছে, আপনাকে যে প্রোডাক্ট সাপ্লাই করছে, এই প্রোডাক্ট কোত্থেকে আসতেছে, সেই জায়গায় আমরা কিন্তু কনসেন্ট্রেট করছি না। আপনি দেখবেন, আপনি এখনও জানেন আমাদের ক্রিকেট বোর্ডের, আমি আজকে বলে যাই আপনাকে, আমাদের ক্রিকেট বোর্ডের পাইপলাইনে খুব কম প্লেয়ার আছে। যে আজকে যদি এই আপনার শান্ত বলেন, এখন যে কারেন্ট প্লেয়াররা আছে যারা খেলছেন, লিটন দাস বলেন, এরা যখন একটা সময় যখন আপনি দেখেন এখন পর্যন্ত সাকিবের জায়গায় কেউ আসতে পারে নাই, তামিম ইকবালের জায়গায় কেউ আসতে পারে নাই, মুশফিকের জায়গায় কেউ আসতে পারে নাই, মাশরাফির জায়গায় কেউ আসতে পারে নাই, মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় আসতে পারে নাই কেউ, হতেই পারে নাই 5 জনের জায়গায় কেউ, এখনও ঠিক মতো হতে পারে না। তার মানে কি, আমাদের পাইপলাইন ইজ ভেরি উইক। পাইপলাইনের মধ্যে আপনার ছেলে পেলে থাকতে হবে যে একে বানাতে হবে, একে বানাতে হবে, একে বানাতে হবে, একে বানাতে হবে। সো এই জায়গাটা খুব বেশি ল্যাকি। আপনি একটা জায়গায় আরেকটা জিনিস মিস করে গেছেন আমাকে প্রশ্ন করতে। সেটা হলো যে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা কথা বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, আইসিসি, পলিটিক্স, সব কিছু। আপনার এই 14 জন প্লেয়ারের কথা কিন্তু আমরা কেউ চিন্তা করিনি এখনো। হোয়াট অ্যাকচুয়ালি দে আর গোয়িং থ্রু। দেশ আগে, আমি সবসময় বলি, আমি এখনও বলে যাচ্ছি, আমিও চাই আমার দেশ আগে। এইভাবে আমরা কেউ ক্রিকেট খেলতে যাব না ইন্ডিয়াতে, আমরা চাই অন্য জায়গায় খেলা হোক। বাট আপনি কি জানেন, এই 14-15 জন ক্রিকেট প্লেয়ার যারা যাবে, যাদের যাওয়ার কথা ছিল, তারা হয়তো প্রকাশ করবে না, বাট তারা কতটুকু ডিজার্টেড। কারণ এই 4 বছর তারা কত স্বপ্ন দেখেছে, কত কষ্ট করেছে, কত ট্রল খেয়েছে মানুষের, কত গালি খেয়েছে, ফেসবুক, ইউটিউব, সাংবাদিকরা শেষ করে দিয়েছে। তারা ধৈর্য সহকারে ধরেছিল, তারা রেডি ছিল। একটা ছেলে, একটা মানুষের, যারাই হোক, যেই স্পোর্টসই হোক, এটা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, হকি বলেন, যেটাই বলেন, সবাই ড্রিম থাকে আমি ওয়ার্ল্ড কাপে খেলবো। তাও তো ডেফিনেটলি, তাই না? একটা ড্রিম যখন ভেঙে যায়, একটা ড্রিম যখন যাচ্ছি, যখন এই জায়গায় কোনো পলিটিক্যাল কোনো কারণে, দেশের কারণে, সব কিছু কারণে, সবাই জানে, সব ক্রিকেটারই জানে যে দেশ আগে। কিন্তু এই যে এতটা বছর কষ্ট করলো, এই ওয়ার্ল্ড কাপ স্টেজে যাবে, এই জায়গায় খেলতে যাবে, এটা তো একটা ডিফারেন্ট জিনিস না? এতগুলি দেশ আপনার হচ্ছে একসাথে খেলতে, ওয়ার্ল্ড কাপ খেলতে। আমার বাংলাদেশ খেলতে পারবে না, লিটন দাস থাকবে না, শান্ত থাকবে না, হৃদয় থাকবে না, এরা অনেকে যারা আছে। সো এটা তাদের কিন্তু যতই তারা বলুক, আমি মনে করি এই জায়গায় ক্রিকেট বোর্ডের উচিত তাদের সাথে টাইম টু টাইম কথা বলা। তাদের সাইকোলজি অবস্থা কিন্তু খুবই খারাপ, এটা যে যাই বলুক। এদেরকে টাইম টু টাইম যোগাযোগ রাখা, মোটিভেট রাখা। তাদেরকে আমাদের যে ক্রীড়ামন্ত্রী আছে, তার উচিত তাদের সাথে টাইম টু টাইম তাদের সাথে ওয়ান টু ওয়ান কথা তাদের বলা। সাথে ইনজাস্টিসটা অ্যাকচুয়ালি হয়ে গেল। ইনজাস্টিস, আমি আগে বলি, এটা তো দেশ আগে, ইনজাস্টিস এটা বলবো। বাট হ্যাঁ, আপনি যখন কষ্ট করেন আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি রেডি, আম দেয়ার, এই জায়গাটা আমি এখন যাচ্ছি। অল অফ এ সাডেন একটা কিছু হয়ে গেল, আপনার কেউ যেতে পারলেন না, মানে আপনি রাতেরবেলা যখন ঘুমাবেন, আপনাকে এটা হান্ট করবে, আপনাকে ডিস্টার্ব করবে, আপনার মেন্টালি ডিপ্রেশন আপনি চলে যাবেন, অবশ্যই যাবে। এটা যদি কেউ বলে, আমি এটা বিশ্বাস করব না। সো এই জায়গায় আমি আপনাকে বলে দিলাম, এই 14-15 জন যে প্লেয়ার আছে, এই 14-15 জন যে খেলতে যাবে, খেলে তো 11 জন, আরও 4 জন
সাবস্টিটিউট হিসেবে থাকে, যে কে ইনজুর হলে কেউ খেলবে, আরেকজন খেলাবে। এটা এই 14 জন ছেলেরা, আই ডোন্ট নো হোয়াট দে আর গোয়িং থ্রু, তাদের সাথে কি হচ্ছে মেন্টালি, তাদের চিন্তাধারা, তাদের ডিসহার্টেড, ডিসঅ্যাপয়েন্টেড, হার্ট ব্রেকিং। এই জায়গাটা আমি খুব ওয়ারিড। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর কামিং টু আওয়ার স্টুডিও ভাইয়া। Thank you very much. দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার ক্রিকেট ভক্তদেরকে যদি কিছু বলার থাকে। ওয়েল, আমি একটা কথা বলবো, আমরা সবাই ক্রিকেট খুব বেশি পছন্দ করি, বাট ক্রিকেটকে আমরা, এটা জেন্টলম্যান একটা গেম, সবাই বলি জেন্টলম্যান গেম। আর ক্রিকেট যারা বুঝে, যারা ফ্যানরা বুঝে, 6 মারা আর আউট হওয়াই তাই কিন্তু বড় কথা না। বড় কথা হলো যে সাপোর্ট দেওয়া ক্রিকেটারকে, বিশ্বকাপ খেলুক কি না খেলুক, হারি বা জিতি, বাট ওয়াইজলি সাপোর্ট করেন। আর আমি আরেকটা কথা বলে যাব, কাইন্ডলি কোনো ক্রিকেটারকে নিয়ে বাজে কোনো, তাদের পার্সোনাল কোনো কিছু, এত বাজে কিছু বলার আমি মনে করি না। কারণ এই যে ছেলেটা ক্রিকেট খেলছে, ন্যাশনাল টিমে খেলছে, সে কিন্তু অনেক কষ্ট করে এসেছে এই জায়গায় খেলতে, এবং আমাদের উচিত এই জায়গা থেকে তাদেরকে একটা সম্মান দেখানো উচিত। থ্যাংক ইউ সো ভেরি মাচ ভাইয়া ফর Thank কামিং you টু very much. স্টুডিও। তো দর্শক, এই ছিল আমাদের দ্য লাস্ট কলের আজকে স্পেশাল সেগমেন্ট। আশা করছি সবার ভালো লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আবারও হাজির হয়ে যাব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।